স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক দলগুলো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সিটি নির্বাচনকে। মনোনয়নপত্র জমা দিয়েছে বড় দলগুলোর একাধিক প্রার্থী। এ নিয়ে আওয়ামী লীগে আছে অস্বস্তি, তবে বিএনপি বলছে কৌশল। নগরপিতা নির্বাচিত করার পাশাপাশি চলমান অচলাবস্থা নিরসনে এই নির্বাচন কি ভূমিকা রাখবে সেসব নিয়ে আজকের আলোচনা বিবেচনার বচন। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জাহিদুল হাসান পিন্টু, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের। আজম শফিউল আলম ভূঁইয়া, সিটি নির্বাচনকে অর্থবহ গ্রহণযোগ্য করতে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি করছে বিএনপি। এই দাবি কি খুবই অসঙ্গত, খুবই অসম্ভব, খুবই অযৌক্তিক? যেমন ধরুন, এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমি অন্তত মনে করি না। কারণ হচ্ছে যে এখানে প্রশ্নটা হচ্ছে যে বিএনপির যে নেতাকর্মীরা কারাগারে আছেন, এখন যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগে মামলা থাকে, সেক্ষেত্রে আদালত ডিসাইড করবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই, যদি এরকম কোনো কিছু থেকে থাকে, তাদের ব্যাপারে হয়তো কথা হতে পারে যে তারা, সেটাও কিন্তু আদালত ডিসাইড করবে। একবার যখন কারাগারে নিয়ে যাওয়া হয়, আদালত ছাড়া তো কারাগার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় অন্তত আমরা দেখতে পাই না। কালকে ব্যারিস্টার রফিকুল হক এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, তিনি অবশ্য মত দিচ্ছেন কেউ কেউ কারাগারে আছেন, অনেকেই আত্মগোপন করে আছেন। আপনি জানেন যে যারা নির্বাচনে মনোনয়ন চাইছেন, মনোনয়ন পেয়েছেন, মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তারা কেউ সশরীরে সেখানে যাননি, শুধু আসাদুজ্জামান রিপন ছাড়া, 2 সিটি কর্পোরেশনের ঢাকার মধ্যে। তো তাদেরকে কিছু সময়ের জন্য জামিন, কিছু সময়ের জন্য একটি স্বস্তিকর অবস্থা দেয়া যায় কি? না, যেমন এখানে প্রশ্নটা হচ্ছে যারা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তারা কি কেউ দাবি করেছেন এই বিষয়টি? এবং যারা আত্মগোপনে আছেন, এই যে ধরেন আসাদুজ্জামান রিপন সাহেব তো সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কই পুলিশ তো তাকে হ্যারাস করেনি বা তার বিরুদ্ধে তো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যারা আত্মগোপনে আছেন তারা হয়তো তাদের নিজস্ব কারণে এবং তাদের নিজস্ব রাজনীতির কৌশল হিসেবেই তারা আত্মগোপনে আছেন। পিন্টু ভাই, আপনিও কি একই রকম মনে করেন যে তারা আসলে একটি রাজনৈতিক কৌশল হিসেবে আত্মগোপন করে আছেন? না, আমি ঠিক সরাসরি মনে করি না। কারণ আপনার অনেকের নামই তো মামলা আছে। এখন প্রফেসর আলম যেটা বললেন যে হ্যাঁ, সুনির্দিষ্ট মামলার আসামিদের ক্ষেত্রে তো আপনি আদালত ছাড়া কোনো উপায় নাই, কিন্তু এই সুনির্দিষ্ট মামলার মধ্যেও ক্লাসিফাইড করা যায়। ক্লাসিফাই আপনি করতে পারেন, আপনার কিছু মামলা থাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদের দেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা আপনার নতুন না, যেটা সরকার স্বীকার করেই নেয়, কারণ এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনার কয়েক হাজার মামলা যখন প্রত্যাহার করলো। আবার দেখেন পরবর্তী সরকার যদি এই আওয়ামী লীগ না থাকে, আবার দেখবেন যে ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বললে আবার কয়েক হাজার মামলা প্রত্যাহার হবে। এখানে আমি মনে করি আপনার যারা সরাসরি পেট্রোল বোমা, সহিংসতা, হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, এই জাতীয় অঘটন, অপকর্ম যে সমস্ত রাজনৈতিক কর্মীরা করেছে, তাদের বাদ দিয়ে, তাদেরটা আলাদা রেখে আপনি কিছু মামলায় থাকে না আপনার, আপনি বোম ফাটাইলেন, আমরা 3 জন সহযোগী আসামি হয়ে গেলাম। এই জায়গাটায় সরকারের সঙ্গে একটা বিএনপির একটা সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে নির্বাচনের পরিবেশটা আপনার অনেকটা কাছাকাছি রাখার জন্য। কারণ কি, এই জায়গায় ধরেন আপনি মির্জা ফখরুল ইসলামও তো বোমা মামলার আসামি না? হ্যাঁ, এরকম ধরেন বোমা মারলো এই বিএনপির একজন ওয়ার্ড বা ছাত্রদলের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা বোমা মারলো, কিন্তু আসামি হয়ে গেল ধরেন এই বিএনপির কেন্দ্রীয় কমিটির বড় এক নেতা। তো সেই জায়গাগুলোকে একটা জায়গা আনা যায়, সেটা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা এটা হতে পারে, কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে বিএনপি সরকারের সঙ্গে যাচ্ছে কিনা সেই প্রশ্ন আসতে পারে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি যায়, আমার মনে হয় এটা ভালো হবে। পিন্টু ভাই, আপনি যে বলেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বোমা হামলার বা ওই নাশকতা করার অভিযোগ আছে, আমরা কি আসলে সুনির্দিষ্ট অভিযোগ এরকম কারো বিরুদ্ধে আনতে পেরেছি? আমরা কি ফর শিওর কাউকে এরকম হাতে নাতে ধরতে পেরেছি? আপনি শাহবাগের আপনার বাসে যে আপনার বোমা মারলো, ওখানে ছাত্রদলের কর্মী পাওয়া গেছে, একদম ধরা পড়েছে। আপনার এমন একটা দুইটা না, বেশ কয়েকটা ধরা পড়েছে। আপনি বলতে পারবেন না যে হিউজ লেভেলে, কিছু কিছু ধরা পড়েছে। কিন্তু সরকারের বা বিরোধী না, আমার অফিসে বোমা মেরেছে, আমার তো ফুটেজে দেখা যাচ্ছে এটা শিবির না। বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে যারা এখন কারাগারে আছেন বা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, তাদের বিরুদ্ধে তো সবই বোমা হামলা সংক্রান্ত মামলাই। তো সেই জায়গাটাই আমি বললাম, ওই জায়গাটায় একটা বিএনপি যদি চায় সরকারের বা সরকারও যদি চায়, এই জায়গাটা হবে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। দুইটা দল যদি এই জায়গায় একমত হয়, আপনি কি বিশ্বাস করেন যে বোমা মামলায় মির্জা ফখরুলের সাজা হবে এই দেশে? এটা কি আপনি বাস্তবতার সঙ্গে যায় না। এমন
আপনার সাবের হোসেন চৌধুরীর যখন বিএনপি প্লেট চুরির মামলা দেয়, চামচ শাহরিয়ার কবির বা সাবের হোসেন চৌধুরী আপনার ওই বোমা হামলা করলো, এই মামলা কি মানে বিশ্বাসযোগ্য? অথবা 21শে আগস্টের মামলা জজ মিয়া বোমা পেট্রোল গ্রেনেড মেরেছে, এগুলো তো বিশ্বাসযোগ্য না। এই ঠিক তেমনি এই সময় যে ঘটতেছে না তা না। হ্যাঁ, তো এই জায়গাটায় আপনার সরকারের উচিত একটু আপনার, এবং আপনি মনে করছেন যে এটা যদি দুই পক্ষের মধ্যে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর হ্যাঁ, এটা সিক্রেট হইতো, এটা প্রকাশ্য হইতো, এমন কোনো কথা নাই। প্রকাশ্যে আপনি পারবেন না এই জায়গাটা একটু ছাড় দেওয়া। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনার পর্যবেক্ষণ কি? আপনি শুরুই করেছেন বিবেচনার বচন, সো আপনি বিবেচনা করার কথাই বলেছেন, বারবার যতগুলি প্রশ্ন করেছেন, আলম ভাইকে করেছেন, পিন্টু ভাইকে করেছেন, বিবেচনার কথাটাই বলেছেন যে সরকার কতটুকু বিবেচনা করছে বা করবে বা করার সুযোগটা কতটুকু। আমি একটা ছোট্ট আপনাকে একটা পরিসংখ্যান দিই। প্রায় 1,23,000 মামলা দায়ের হয়েছে গত 3.5 মাসের ঘটনায় আর কি। এর মধ্যে আসামির সংখ্যা 1,46,000-এর মতো। তার অজ্ঞাত কিন্তু কত আমরা জানি না, অজ্ঞাত সংখ্যা বলে লাভ নেই। এর মধ্যে এক সেকেন্ড অনেক 28,000 ওভারল্যাপ করে, 28,000 কিছু ফ্লাকচুয়েট করতেই পারে, 28,000-এর মতো লোক গ্রেফতার হয়েছে। এটা হচ্ছে মোটামুটি একটা পরিসংখ্যান, ছোটখাটো সামান্য ত্রুটি বিচ্যুতি মিলিয়ে। এখন এই একটা সিনারিওতে বিএনপির শুধু কেন্দ্রীয় কমিটির আপনি দেখেন, খালেদা জিয়া হচ্ছে কারাবন্দী, মানে অনেকটা মানে স্বেচ্ছা নির্বাসন আপনারা বলে কেউ, আইনের ভাষায় কিন্তু গ্রেফতারি পাওনা ওনার বিরুদ্ধে আছেন। বিএনপির ইমিডিয়েট যিনি আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান, এইটা একটু ক্লিয়ার করেন যদি, যে খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়া স্বেচ্ছা নির্বাসনে আছেন বা কারাবন্দী সরকার বলছেন, কিন্তু আমরা দেখেছি উনি এখনো ওনার বিরুদ্ধে ওখানে আপনি যদি যেতে চান, আমরা যেতে চাই, কেউ ঢুকতে পারছি না। সংবাদ সম্মেলন করলেন, সংবাদ সম্মেলন তো উনি ভেতরে করেছেন, কিন্তু বাইরে উনি যখন ওখান থেকে যখন অবস্থায় সংবাদ সম্মেলন করা সম্ভব না, কারাবন্দী ইন এ সেন্স ওইটা ওই কারাবন্দী মিন করি না, যে পলিটিক্যালি কারাবন্দী অবস্থায়, গৃহবন্দী অবস্থায় সংবাদ সম্মেলন করা সম্ভব, পলিটিক্যালি কারাবন্দী রক্ষার উপায় নেই, কারণ উনি এখনো ফ্রিলি মুভ করতে পারছেন না। আমি বলি কেমন করে উনি বলছেন, কারণ উনি চেষ্টা করেছিলেন। আমরা উনি 5 তারিখে যখন উনি ঘর থেকে বের হতে দেখে তখন দেখেছি যে সরকার তালা দিয়ে পেপার স্প্রে নিক্ষেপ করে আমার আপনার কথাটাকে যৌক্তিকতা প্রমাণ করেছে। জি, 5 তারিখের জন্য যেটা সত্য সেটা কি আজকেও সত্য? মানে আজকে সত্য, আরেকভাবে বলি, মার্চের আজকে কত তারিখ? মার্চের 30 তারিখ। 30 তারিখ এই পর্যন্ত আমি পার্সোনালি 3বার যাওয়ার অ্যাটেম্প নিয়েছি, প্রতিবারই ওখান থেকে পুলিশের কর্তৃপক্ষরা বলেছে যে আপনারা ভিতরে যেতে পারবেন না। ভিতর থেকে প্রতিবারই বলা হয়েছে ঢুকতে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ দেয়নি। এটা হচ্ছে জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম যে এখন তাহলে আপনি কার সাথে দেখা করতে পারেন বা পারেন না, এটা মানে কনফাইনমেন্টে না থাকলে আপনি কিভাবে, আপনি মানে পুলিশ কিভাবে আপনাকে ডিকটেট করবে যে আপনি যেতে পারবেন দেখা করতে? আমি তো নাগরিক হিসেবে আপনি আমার বাসায় যেতে পারবেন, আপনি আমার বাসায় যেতে পারবেন, আমি বাসায় যেতে পারি, পুলিশ ডিকটেট করার কথা না। সো সেই পলিটিক্যাল ভিউ তো আমি বলছি। খুবই 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 ইন্টারেস্টিং ব্যাপার যে তার সঙ্গে মোট 16 জন রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তা দেখা করতে পেরেছে। ওই যে বললাম পিক এন্ড চুজ হচ্ছে, আপনি যদি বললাম, আমি তো বলেছি শতনাগরিক তাই না, তারা দেখা যে হচ্ছে না তা না, মানে আপনাকে দেখা করতে দিচ্ছে না আমি বলছি আমাকে না, আমি বলছি যে ব্যাপারটা এরকম যে পিক এন্ড চুজ এর একটা ব্যাপার আছে। মানে সরকার আপনি চাইলে আমরা আসলে প্রসঙ্গে ফিরে আসি যে যারা নেতাকর্মী যারা যদি কেউ যদি এখনো ফ্রিলি হয়নি। তবে আমার মনে হয় যে আপনার বক্তব্য হয়তো ঠিকই আছে, কিন্তু আমি খালেদা জিয়াকে আপনি যেটা স্বেচ্ছা কারাবন্দী বলছেন সেটা আমি বলতে পারছি না। বেগম জিয়া সংবাদপত্রের সঙ্গে কথা দ্বিমত হতেই পারে যে ডেমোক্রেসি যেহেতু বজায় আছে। আচ্ছা, তারপরে আপনি আসুন যে রাজনৈতিক যে অবস্থাটা এখন, যেমন আপনি বলেছেন যে বিএনপির যেসব নেতৃবর্গরা যারা মনোনয়নপত্র ক্রয় করেছে তারা কিন্তু একটা সেন্সে কিন্তু নির্বাচন কমিশনকে সহযোগিতা করার চেষ্টা করেছে। তারা নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে তারা একটা নির্দলীয় নির্বাচনে পার্টিসিপেট করার চেষ্টা করেছে। এখন আমরা দেখছি যে আসলে এই আমাদের বর্তমান সরকারের যে আইনি যে কাঠামো বা আইনের যে হাত, এটা এখন এমনভাবে ঢালাওভাবে প্রয়োগটা হয়েছে অপোজিশনের ক্ষেত্রে, এখানে কোন মামলা কার বিরুদ্ধে অভিযোগ এটাই স্ক্রুটিনি করতে করতে কিন্তু ইলেকশন পার হয়ে যাবে। সো এখন আপনি যে প্রশ্নটা প্রশ্নই বলেছেন যে বিবেচনার বচন, আপনাকে বিবেচনার মনটা প্রয়োগ করতে হবে। এখন আপনি যদি একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ, পার্টিসিপেটরি একটা ইলেকশন চান, সরকার তো এমন না যে এদেরকে গ্রেফতার করা এরা পালিয়ে যাবে বাংলাদেশ থেকে। তারা যেহেতু বাংলাদেশের বৈধ নাগরিক, যারা ইলেকশন করছে তারা ট্যাক্স পেয়ার, তাদের আইডেন্টি কার্ড আছে, তাদের পাসপোর্ট আছে, আপনি কিন্তু চাইলে এদেরকে ধরার অনেক ওয়ে আছে, পরবর্তীতে আপনি পারবেন তাদেরকে। আমার মনে হয় যে পরবর্তীতে সো আপনার জন্য এখন যদি আপনার পলিটিক্যাল একটা হেলদিয়ার সিচুয়েশন বা পজিশন দিতে চান, এনভায়রনমেন্ট দিতে চান, গভর্নমেন্টকে ছাড়টা দিয়ে বিবেচনার জায়গাটায় আসতে হবে যে জনগণকে নিয়ে আমরা ইলেকশনটা করবো না আরেকটি 5 জানুয়ারির মধ্যে। পিন্টু ভাইয়ের কথা ধারাবাহিকতা যদি আসি যে এই বিষয়ে বিএনপির থেকে বা যারা প্রার্থী আছেন তারা কোন রকম কোনো দাবি তুলবেন কিনা, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার অসহায়তা হচ্ছে, পিন্টু ভাই আমাকে নিশ্চয়ই একটু আলো দেখাতে পারবেন যে বিএনপি
আসলে এই সিটি কর্পোরেশন নির্বাচনে কাউকে সমর্থন দিচ্ছে কিনা সেই সংক্রান্ত তথ্যটিও কিন্তু এখন আমাদের কাছে ধোঁয়াশা। আমি আপনাকে এবং শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে কিনা, আচ্ছা সেটা বা একটি প্রশ্ন, হাইপোথেটিক্যাল, এটা বলা কিন্তু যাচ্ছে না। এখন কি বিএনপি কিন্তু নির্বাচন এখন করছে? পর্যন্ত আমি যেটা কিন্তু এখন না, পর্যন্ত বিএনপি নির্বাচনের রেসে আছে এবং কিন্তু- এটা ভালো মতোই আছে। কিন্তু আপনি- না, না, বিএনপি কেন? কেউ কেউ মনোনয়ন নিয়েছেন বটে, বা বিএনপি থেকে না, কারাগারে- না, কেউ কেউ না, খালেদ আপনি দেখেন অনেকেই মির্জা নিয়েছে, আব্বাস কাউকে বাদ বিএনপির দিয়েছে। স্ট্যান্ডিং কমিটি মেম্বার, নট অনলি দ্যাট, সে হচ্ছে ঢাকা মহানগরীর আহ্বায়ক। মির্জা আব্বাসকে কি সমর্থন দিয়েছে বিএনপি? আমি আসছি, সমর্থন আমি বলছি আমি যারা একটু যারা বলি, মনোনয়নপত্র যে না, কিনেছে, আমার মির্জা আব্বাস মনোনয়নপত্র কিনেছেন, আব্দুল সালামও কিনেছেন। দেখেন হ্যাঁ, আব্দুল সালাম- উনিও বিএনপি আব্দুল করেন। সালাম কিনেছেন, আসাদুজ্জামান রিপন কিনেছেন, আসাদুজ্জামান রিপন এর মধ্যে- নাসিরউদ্দিন পিন্টু কিনেছেন। এর মধ্যে দুই একজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা ইলেকশন করবেন না, তারপরে মনোনয়নপত্র কিনেছেন। জি, হ্যাঁ, কিন্তু বিএনপি কাকে সমর্থন দিচ্ছে এটা কি সেইটা না, পরিষ্কার? সেই জায়গাটা কিন্তু এখনো পরিষ্কার না, কারণ তারা কাকে সমর্থন দিবেন, হ্যাঁ, যেমন আপনার ওই আওয়ামী লীগ যেমন দুজনকে বলে দিয়েছে, তারপরেও কিন্তু একক হচ্ছে না। রাইট। হ্যাঁ, আর বিএনপি এখনো পর্যন্ত আপনার পর্যবেক্ষণে আছে সরকারের আচরণের জন্য, এবং তারা হয়তো আপনার কাউ না কাউকে সমর্থন দিবে যদি শেষ পর্যন্ত নির্বাচনী রেসে থাকে। তবে এই জায়গাটা আপনার স্পষ্ট যে বিএনপি নির্বাচনে ভেরি মাছ আছে, এবং এটা আরো প্রমাণ অন্য আপনি দলের দেখেন। চেয়ে বেশি মনোনয়নপত্র ক্রয় করেছে বিএনপি থেকে, সেইগুলোর বাইরেও দেখেন বিএনপি যে নীতিগতভাবেও যে আছে এই জায়গায়, অনেক সময় স্থানীয় সরকার নির্বাচনে অনেকে অংশ নিয়ে নেয়, সেটা কিন্তু এই জায়গায় না। এটা আপনার নীতিগত সিদ্ধান্ত, এটা বুঝতে বাকি থাকে না। আপনি দেখেন বিএনপি কিন্তু আবার ওই তথাকথিত হরতাল সারা দেশে ডেকেছে, শুধু ঢাকা ও চট্টগ্রাম বাদ দিয়ে। ঢাকা চট্টগ্রামে কেন বাদ যেটা দিল? ঢাকা চট্টগ্রাম তার বাদ মানে দেওয়ার আপনি এই কথা জায়গায় নির্বাচনের জি, খন্দকার হাওয়াটা মাহমুদ আপনি- হোসেন এটা আমাদেরকে বলেছিলেন যে তারা নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম বাদ দিয়েই তারা আসলে। তার মানে কি, আপনি তো নির্বাচনী পরিবেশটা এখানে চাচ্ছেন বলেই আপনি এই জায়গাটা বাদ দিয়েছেন। এই জায়গায় কিন্তু পিটু ভাই, আমি আসলে আপনার কাছ থেকে উত্তরটা পেয়েছি যে মানে আসলে তারা কাকে মনোনয়ন দিচ্ছে, কারণ আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে 5 জনই আসলে বিএনপির খুব ঘনিষ্ঠ লোক, বিএনপির খুব শীর্ষ না, এটা পর্যায়ের লোক। সম্পূর্ণ এর মধ্যে আমি বলি তো, এই 9 পাঁচজনের তারিখের মধ্যে পরে। দুজনের সঙ্গে তো আমি বললাম জি। ইলেকশন করবেন না, একজন বলে দিছে আমি তো একদম ক্লিয়ার কাট, আমি নাম বললাম না, বুঝে যান, আমি তো আনডিভাইডেড সিটির মেয়র ছিলাম, আমি কেন এখানে খণ্ডিত মেয়র হব? আরেকজন বলে দিয়েছেন যে উনি নির্বাচনই করবেন না, কিন্তু নমিনেশন পেপারটা কিনেছেন। তো সো এই জিনিসগুলো আরো ম্যাচুরড হবে, আর একটু সময় যেতে দেন। আজম শফিউল আলম ভাইয়া, আমরা জানলাম যে যে গ্রেপ্তার এবং হয়রানি থাকা সম্ভাব্য প্রার্থীদের তো একটা অধিকার আছে যে তারা কমপক্ষে তার ভোটারদের কাছে যেতে পারবেন, এবং যেটি ব্যারিস্টার পারভেজ বলছিলেন, জামিন তো আসলে আমিও সেরকম মনে করি, জামিন তো সবার অধিকার, তাদের বিরুদ্ধে তো আসলে কোনো কিছু প্রমাণ করা হয়নি। সেই ক্ষেত্রে সরকার কেন একটি উদ্যোগ নিবে না? সত্যি যদি সুন্দর ইলেকশন আমি আসি যে জায়গাটা আগে ওই যে পারভেজ বলছিলেন যে 1,23,000 মামলা হয়েছে, আমি জানি না এই ফিগারটি সত্যি কিনা, আমি ধরে নিচ্ছি ফিগারটি সত্যি। এটি বললে পাশাপাশি কিন্তু বলতে হবে যে কেন এই মামলাগুলো হয়েছে। 120 জন লোক খুন হয়েছে, যে তারপরে অসংখ্য লোককে পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে, অনেকে আহত হয়েছেন, রেল লাইনের ফিশ প্লেট তুলে ফেলা হয়েছে, ধ্বংসযজ্ঞ যে চালানো হয়েছে, সেই কথাটিও কিন্তু মামলার পাশাপাশি বলতে হবে। এটি একটি। তারপরে খালেদা জিয়া কি স্বেচ্ছা কারাবন্দী আছেন? আপনি নিজেই বলেছেন যে কেউ কেউ খালেদা জিয়ার সাথে দেখা করছেন, কেউ কেউ দেখা করতে পারছেন না, যেমন আমাদের ভাই পারভেজ দেখা করতে পারেননি, অনেকে দেখা করতে পারছেন। আর খালেদা জিয়া কিন্তু 5ই জানুয়ারির পরে আর বের হওয়ারও চেষ্টা করেননি, কারণ প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন উনি বের হয়ে নিজের বাড়িতে যেতে চান উনি যেতে পারেন। তো সেই কারণে আপনার কথাটাই সত্যি যে কৌতূহলোদ্দীপক কথা, যে মানে বের হয়ে যদি নিজের বাড়িতে যেতে চান, এটা বের হয়ে যদি ঘোরাঘুরি করতে চাই, সেটি পারবো কিনা সেটি অবশ্য। হ্যাঁ, এখন এবারে আসি আপনি যে প্রশ্নটি তুলেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড, আমার তো মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটি প্রিমেচিওর। কেন প্রিমেচিওর? কারণ নির্বাচনের তো 4টি ধাপ। একটা হচ্ছে যে মনোনয়ন জমা দান, তারপরে হচ্ছে মনোনয়ন বাছাই, তারপরে হচ্ছে প্রচারণাকাল, তারপরে হচ্ছে ভোট দান। এখন এই 4টি প্রক্রিয়ার মধ্যে একটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, মনোনয়ন বাছাই। এই মনোনয়ন জমা দান। এখন এই মনোনয়ন জমা দানকালীন সময়ে কি কোনো প্রার্থী অভিযোগ করেছেন যে তিনি মনোনয়ন জমা দিতে পারেননি? আমরা অভিযোগ করছি মনোনয়ন জমা দিতে পারেননি, মনোনয়ন জমা দানের প্রক্রিয়ার মধ্যে আলম ভাই আপনি নিশ্চয়ই জানেন যে আমরা জানি যে 5 জনের বেশি লোক নিয়ে সেখানে যাওয়া যাবে না, কিন্তু আমরা টেলিভিশনগুলিতে দেখছি কমপক্ষে 200 জন সেখানে গিয়েছে। জরিমানাও করা হয়েছে না, জরিমানা করা হয়েছে, একজন ঘোড়ার গাড়ি করে গিয়েছেন তাকে, কিন্তু 200 জন করে গিয়েছেন। আওয়ামী লীগের অনেক হেভিওয়েট এমপি তার সঙ্গে ছিলেন, সেই ক্ষেত্রে তাকে কিছু বলা হয়নি, এক ধরনের ব্লাইন্ড আই দেওয়া হয়েছে তার ক্ষেত্রে। কিন্তু যেই প্রশ্নটি হচ্ছে যে মনোনয়ন জমা দিতে কি বাধা দেওয়া হয়েছে কাউকে? না, মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া আছে, সেই আইনটা স্পষ্ট লঙ্ঘিত হয়েছে। না না, জরিমানাও তো করেছে, তাকে জরিমানা করে নাই। যদি তাকে জরিমানা না করে থাকে আমরা চাইবো যে তাকে জরিমানা। এবং নির্বাচন কমিশনের সুস্পষ্ট অভিযোগ করা হয়েছে, প্রার্থী অভিযোগ করেছে, সুজন অভিযোগ করেছে
যে এইরকম ঘটনা ঘটেছে, আপনি সুশাসনের জন্য নাগরিক, হ্যাঁ। তারা সুস্পষ্ট অভিযোগ করে, না, সংবাদ কারো সম্মেলনে অভিযোগ লাগে না খালেদ এই জায়গায়। জি। আপনার তো ক্যামেরার কমিশন মধ্যে তো ধরাই পড়ে কমিশনই যায়। করবে, নির্বাচন কমিশন দেখতেই পায়। দেখাই গেছে এটা। যদি সেটি না করা হয়ে থাকে আমরা চাইবো যে নির্বাচন কমিশন এই ব্যাপারে ব্যবস্থা নিবে, কিন্তু কোনো প্রার্থী কিন্তু কোনো অভিযোগ করেননি। করেছেন? সোফার করেন নাই। করেন নাই। এবং এবং নির্বাচনে মনোনয়ন জমা দিতে কিন্তু সশরীরে উপস্থিত হতে হয় না। তো সেই ক্ষেত্রে আপনার তারা যে যেভাবে পেরেছেন নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছে।